হাসিনা ফিরবেন তখনই যখন ভারত চাইবে। যেই তথাকথিত যে ইউনূস সরকার, সেটা একখানা বাংলা ও বাঙালির চিরন্তন শত্রু যে জামাতে ইসলামী, তাদের একটা পুতুল সরকার। এই অবৈধ অভ্যুত্থানকারী সরকারকে বা ব্যবস্থাকে ভারত সরকার বারবার বৈধতা দিচ্ছে কেন? অত্যাচার ঘটছে যাদের তত্ত্বাবধানে, কারণ পুলিশ এবং আর্মি তখন তাদের হাতে, তারা অন্যদিকে তাকিয়ে থাকলো, এমনকি বলল এগুলো ভুয়া। বাংলাদেশে প্রতিটি বাঙালির জানা উচিত, বাংলাদেশে উর্দু শিক্ষার প্রসারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে উর্দু শিক্ষার প্রসারের জন্য টাকা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল এবং শেখ হাসিনার সাজা ঘোষণাও হয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে। যদিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন 2013 যে প্রত্যর্পণ চুক্তি, সেটাকে তিনি মনে করিয়ে দিয়ে বলেছেন যে হাসিনা ফিরবেন তখনই যখন ভারত চাইবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, এরকম একটা পরিস্থিতি এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণাও হয়ে গেল 144 দিনের মধ্যে, এবং এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে? শেখ হাসিনা এখন তো দেশে ফেরা মানেই তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। প্রথমত শেখ মুজিবের নেতৃত্বাধীন যে মুক্তিযুদ্ধ, তার মাধ্যমে যে পাকিস্তানের উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে স্বাধীন হলো পূর্ববঙ্গ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে, অর্থাৎ ধর্মের উপর জাতিকে স্থান নিল, তাই না? তারা তো এরাও মুসলিম মেজরিটি, কিন্তু তারা জাতিসত্তা, অর্থাৎ তাদের ভাষা এবং জাতি, অর্থাৎ বাংলা এবং বাঙালি, এইটাকে ঊর্ধ্বে স্থান দিল। এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষ মেনে নিতে পারেনি। তাদেরকেই বলা হয় 71-এর পরাজিত শক্তি। 71-এর পরাজিত শক্তি 71-এ পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু তারা নিশ্চিহ্ন হয়নি। এবং তারা নিশ্চিহ্ন শুধু হয়নি তা নয়, তারা ক্রমে 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 শক্তি অর্জন করেছে। এবং তারপরে শক্তি অর্জন করে আজকে তারা দেখা যাচ্ছে যে একটি অভ্যুত্থান ঘটিয়েছিল গত বছর, সেই শক্তি। এবং এটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই তথাকথিত যে ইউনূস সরকার, সেটা একখানা বাংলা ও বাঙালির চিরন্তন শত্রু যে জামাতে ইসলামী, তাদের একটা পুতুল সরকার। এবং তাদের পুতুল সরকারের মনে আছে যে শেখ হাসিনা কিন্তু তার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সরকার ছিল 2013 সালে, মানে 12-13 এই পুরো সময়টা ধরে, তারপরেও এই আন্তর্রাষ্ট্রীয় যে অপরাধ ট্রাইব্যুনাল, এর মাধ্যমে যারা 71-এর গণহত্যাকারী, যারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই রাজাকারদের কিন্তু সাজা দেওয়া হয়েছিল, অনেকের ফাঁসি হয়েছিল। এবং তারা মূলত জামাতে ইসলামী লোক ছিল, কিছু ছিল বিএনপির, যেরকম সালাউদ্দিন কাদের চৌধুরী, বা এছাড়া ছিল গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, এই টাইপের মানে কুখ্যাত মানে নরাধম আর কি। এটা কিন্তু তারা মনে রেখেছে, যে কারণে আজকে বাংলাদেশে যে ছিল গোলাম আজম, মানে রাজাকার, মানে চূড়ামণি গোলাম আজমের ডিফেন্স লয়ার, সে আজকে এই ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, মানে ঘুরে গেছে। আর তারা শেখ মুজিবের স্বাধীন করা বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে একখানা কোর্টের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে কয়েকটা জিনিস বুঝে নেওয়ার দরকার, সেটা হচ্ছে যে এই রায়কে বিশ্ব কিভাবে দেখছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যারা মানবাধিকারের ব্যাপারে সারা বিশ্বে সোচ্চার থাকে, যদিও তাদের অ্যাক্টিভিটি কোনো কারণে ভারত সরকার বন্ধ করে দিয়েছে ভারতবর্ষে, কেন জানি না, তো সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু স্পষ্টত বলছে যে এই যে তথাকথিত যে আইনি প্রক্রিয়াটি হয়েছে, এটা ফেয়ার অ্যান্ড জাস্ট যেটাকে বলে, অর্থাৎ আত্মপক্ষ সমর্থন,
তথ্য প্রমাণাদি মানুষের সামনে আনা ইত্যাদি, এই যে যে জিনিসগুলো বেসিক হয়, এগুলো কোনো কিছুই ফলো করা হয়নি। এবং এটার যে দ্রুততা, হেস্ট কথাটা ওরা ব্যবহার করেছে, এটাতে বোঝা যাচ্ছে যে এটা একটা মানে যেটাকে বলে ক্যাঙ্গারু কোর্ট, ঠিক আছে? ওই হ্যাঁ, মানে তুমি যখন কেস ফাইলও হয়নি তখনই জানো যে ফাইল করলে কি হবে, মানে একটা জাজমেন্ট কিছু কিছু দেখবেন হয় যে জাজমেন্ট ঠিক করে নিয়ে তারপরে কেস শুরু হয়, এটা সেই ধরনের কেস। তবে এক্ষেত্রে এটা বাস্তবায়ন সম্ভব নয়। তার কারণ ভারতবর্ষে শাসক দল, বিরোধী দল, প্রতিটি দল, আপনি এটা বিজেপি, এটা আপনার কংগ্রেস, এটা আপনার তৃণমূল, এটা আপনার ডিএমকে, যে দলই বলেন, তারা কিন্তু বাংলাদেশ প্রশ্নে সর্বদলের সমন্বয় করে তারা কিন্তু বলছে যে এটা একদম ঐক্যমত্যে চলছে। এটা বাংলাদেশের কাছে একটা অসুবিধে, মানে বাংলাদেশের কাছে অসুবিধা বলবো না, এটা অসুবিধাটা হচ্ছে এই যে জামাতে ইসলামীর যে গ্যাংটা এর মধ্যে ঢুকেছে, দুঃখটা আমার অন্য জায়গায়। ফলে প্রত্যর্পণ হবে না, বরং সেটা সেখানকার মানুষ তারপরে আস্তে আস্তে ঠিক করবে। কিন্তু এই প্রসঙ্গে একবার আসি, খলিলুরের সঙ্গে অজিত দোভালের যে বৈঠক হয়েছে আমরা সূত্র মারফত জানতে পারছি, সেখানে অজিত দোভাল বলেছেন হাসিনা তখনই ফিরবে যখন বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে, আর শুধু তাই নয়, পার্টিসিপেটরি ইলেকশন করতে হবে, সমস্ত শক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করার জায়গা করে দিতে হবে, মানে আওয়ামী লীগও তার বাইরে নয়। প্রথমত এর আগে আপনি দেখেছেন যে ইউনূস তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছেন। তারপরে আপনি দেখেছেন যে এখন ভারতের যে রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত দোভাল, তার সঙ্গে বাংলাদেশ এর যে সরকার বলবো বা যা বলবো যেটা চলছে, তাদের যে খলিলুর রহমান, সে দেখা করেছে। আমার প্রথম প্রশ্ন, এই অবৈধ অভ্যুত্থানকারী সরকারকে বা ব্যবস্থাকে ভারত সরকার বারবার বৈধতা দিচ্ছে কেন? এরা কারা? এরা কি ভোটে জিতে এসছে? এরা কি রাষ্ট্রসংঘ এদের বসিয়েছে যে একখানা সিস্টেমের অনুযায়ী? এরা কারা? আমার মাথা হেঁট হয়ে গেল যখন পূর্ববঙ্গে বা বাংলাদেশে যখন এই 5ই আগস্ট 2024-এর পরে যখন এই জামাতে ইসলামী সমর্থিত মানে পুতুল সরকার ক্ষমতায় এলো, সেখানে সংখ্যালঘুদের ওপর যে চরম অত্যাচার চলল, ঠিক আছে, এবং সেই অত্যাচার ঘটছে যাদের তত্ত্বাবধানে, কারণ পুলিশ এবং আর্মি তখন তাদের হাতে, তারা অন্যদিকে তাকিয়ে থাকলো, এমনকি বলল এগুলো ভুয়া। তার 2 মাস 3 মাস পরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে হ্যান্ডশেক করা, হাসি মুখে করছে। এটা একজন বাঙালি হিসেবে আমার শুধু কষ্ট লাগেনি, খুব অসহায় লাগছিল। তাহলে পূর্ববঙ্গের যারা অসহায় হিন্দু বাঙালি, তাদের সহায় কারা? তাদের সহায় বাংলাদেশের বর্তমান সরকার না, তাদের সহায় ভারতের কেন্দ্রীয় সরকার না, তাহলে তারা যাবে কোথায়? কার কাছে গিয়ে ফরিয়াদ করবে? এটা একটা দিক। আমরা এটাও দেখলাম যে বাংলাদেশে এই ভয়ঙ্কর সরকারটি আসার পরে আগস্ট মাসে ওটা ব্যাপার হয়েছে, তো তাদের যে অভ্যুত্থান, তারপরে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের নদিয়ার 160 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো হোম মিনিস্ট্রির তত্ত্বাবধানে, অর্থাৎ অমিত শাহ। মানে আমি কিন্তু বুঝতে পারছি না আসলে বাংলাদেশের প্রশ্নে ভারত সরকার কি করতে চাইছে। অ্যাজ অফ টুডে, এই আজকের দিনে, যেদিন আপনি এই সাক্ষাৎকারটা নিচ্ছেন, সেদিনও গোড্ডা, ঝাড়খণ্ডের যে গোড্ডা বলে যে এলাকা, সেখানে ডেডিকেটেড একটি থার্মাল পাওয়ার প্লান্ট, কোল প্লান্ট, সেটা আদানির মালিকানাধীন, সেটা পুরোপুরি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করছে। এটা নিয়ে এত যে হিন্দুদের ওপর আক্রমণ চলেছে বাংলাদেশে এই 5ই আগস্ট 2024-এর পরে, আদানির কিন্তু কোনো কোম্পানির কোনো জায়গায় একটা আঁচড় পড়েনি, এটা মাথায় রাখা দরকার। একই সঙ্গে আমরা দেখেছি এই মোদির সরকার, বর্তমান সরকার, তারা বাংলাদেশে
উর্দু শিক্ষা প্রসারের জন্য কোটি কোটি টাকা দিয়েছে। বাংলাদেশে প্রতিটি বাঙালির জানা উচিত, বাংলাদেশে উর্দু শিক্ষার প্রসারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে উর্দু শিক্ষার প্রসারের জন্য টাকা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর আগে 2015 সালেও 16 সালেও পশ্চিমবঙ্গের কোচবিহারের 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে বর্তমান সরকার। আমি একটা কথাই বলতে চাই, ভারতে বাঙালির জাতীয় সংগঠন হিসেবে, যে যারা ওপারে আক্রান্ত হচ্ছে হিন্দু বাঙালি পূর্ববঙ্গের, তারা আমাদের রক্তের রক্ত। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি যে বাংলাদেশের সঙ্গে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক, সেটা বিদ্যুৎ হোক বা বর্ডার দিয়ে যা হোক, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং ভারতে যে সব কোম্পানি বাংলাদেশের সঙ্গে ট্রেড চালিয়ে আজকে বাংলাদেশের এই অবৈধ সরকারকে যে টিকিয়ে রাখছে, তাদেরকে সম্পূর্ণ যে অবস্থানে যেতে দিচ্ছে না, যে ভারত যে তাদেরকে চাপ দেবে, ভারত সরকার চাপ দিতে আগ্রহী নয়। এমনকি গুজরাট, রাজস্থানের ব্যবসায়ীরাও পয়সা আতা হয় তো হিন্দু বাঙালি ক্যা হয় মানুষই মনে করে না হয়তো। সেখানে আমরা ডাক দিচ্ছি যে বয়কট করুন সেই সব প্রোডাক্টগুলোকে যারা ভারতে কোম্পানি কিন্তু তারা আজকে বাংলাদেশের সঙ্গে ট্রেড করছে। আমরা কিন্তু এই বাংলাদেশের হিন্দু বাঙালির প্রতি এই যে ভয়ঙ্কর অত্যাচারের ব্যাপারটা জাস্ট হাওয়া হয়ে গেল, একদম লুকিয়ে দেওয়া হলো। এবং ভারত সরকার স্রেফ বিবৃতি দিল। এই যে আমি একটা কথা বলছি, ভারত সরকারের বিবৃতি দিয়েছে, কিন্তু আমার বিবৃতি নিচ্ছেন তো বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে এই শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় নিয়ে। আমি সেটা বললাম ধিক্কার, এই রায়টা অবৈধ, ঠিক আছে, এই রায়টা 2 নম্বরীদের দেওয়া 2 নম্বরী রায়, এটা বললাম তো। ভারত সরকার এই রায় নিয়ে একটা নেগেটিভ কথা বলেনি, কিছুই বলেনি, আমরা দেখছি, ঠিক আছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে আমরা আমাদের পররাষ্ট্র সম্পর্কের দায়িত্ব যে সরকারকে ন্যস্ত করেছি দিল্লিতে, আমরা তাদের দেখা না, আমরা তাদের কাজ নিয়ে বেশি আগ্রহী, আমরা অ্যাকশন চাই। আমরা কথা বলছিলাম গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের কড়া অবস্থান কি হওয়া উচিত, এবং শুধু তাই নয়, বাণিজ্য ক্ষেত্রে আরও কড়া হতে হবে। বেশ কিছু বিষয়ে কড়া পদক্ষেপ নিলেই কিন্তু বাংলাদেশ শায়েস্তা হবে, এবং বাংলাদেশের এই সরকার অবৈধ সরকার বলেই মনে করছে বাংলা পক্ষের মতো সংগঠনও। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।